শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুরে 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। সমস্যাগ্রস্ত শরিয়া ভিত্তিক 5 ব্যাংক মিলে একটি বড় ইসলামী ব্যাংকের অর্থ ছাড়ের পরই প্রশাসক বসবে। এর মধ্যে কোন ব্যাংকে কাকে দায়িত্ব দেওয়া হবে এবং তাদের কাজ কি হবে তা ঠিক করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে প্রশাসকরা দায়িত্ব নেবার পর প্রথম ধাপে আমানত সুরক্ষা তহবিল থেকে 2 লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হবে আমানতকারীদের। ব্যাংকের কার্যক্রম শুরুর 17 দিনের মধ্যে এই টাকা পাবেন 5 ব্যাংকের আমানতকারীরা। এর আগে গেল সপ্তাহে উপদেষ্টা পরিষদের বৈঠকে ইউনাইটেড ইসলামী ব্যাংকের অনুমোদন পাশ হয়। অর্থ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হবে এই ব্যাংক। ব্যাংকের মূলধনের মধ্যে অর্থ মন্ত্রণালয়ে 20,000 কোটি টাকা দিলেই শুরু হবে ব্রিজ ব্যাংকিং কার্যক্রম। দেড় লাখ কোটি টাকার খেলাফি ঋণের চাপে ধুঁকছে রাষ্ট্রীয় মালিকানাধীন 6 ব্যাংক। চলতি বছর 8,000 কোটি টাকা আদায়ের লক্ষ্য থাকলেও নেই অগ্রগতি। শীর্ষ 20 খেলাপি গ্রাহকের কাছেই আটকে আছে এসব ব্যাংকের 85,500 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, খেলাফির আদায়ে প্রয়োজন কঠোর পদক্ষেপ, সেই সাথে কাঠামোগত পরিবর্তন। মিনা ফেরদৌসের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী জুন শেষে ব্যাংক খাতে খেলাপি দাঁড়িয়েছে প্রায় 6 লাখ কোটি টাকায়। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন 6 ব্যাংকে খেলাপির পরিমাণ 1,49,140 কোটি টাকা। হিসাব বলছে শীর্ষ 20 গ্রাহকের কাছেই আটকে আছে এসব ঋণের 60% বেশি, যার পরিমাণ 85,500 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য ছিল চলতি বছর অন্তত 8,000 কোটি টাকা আদায় করতে পারবে সরকারি এসব ব্যাংক, কিন্তু হয়েছে খুব সামান্য। বছরের প্রথম 6 মাসে ব্যাংকগুলো আদায় করতে পেরেছে মাত্র 128 কোটি টাকা। খেলাপিগুলো আদায়ের ক্ষেত্রে শুধুমাত্র লক্ষ্যমাত্রা ধার্য করে এই খেলাপি ঋণ আদায় করা এটা কোনোভাবেই সম্ভব নয়। এর আগেও বহুবার এই ধরনের তাদেরকে আপনার বিভিন্ন লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল এবং তারা কখনোই সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, জুন মাস পর্যন্ত সবচেয়ে বেশি ঋণ আদায় করেছে জনতা ব্যাংক 15 কোটি টাকা, অগ্রণীর আদায়ের পরিমাণ 19 কোটি, রূপালী 90 ও বিডিবিএল 3 কোটি টাকা। সোনালী আর বেসিকের আদায় এখনো লাখের ঘরে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলছেন, খেলাপি ঋণ আদায়ে প্রয়োজনে আইনি সহায়তা নেওয়া হবে। নীতি সহায়তার আওতায় আসছেনি, অ্যাপ্লাইও করেনি, ব্যাংকও তাদের ব্যাপারে কোনো সুপারিশ করেনি। তাদের ব্যাপারে আদায় যেভাবে হোক বাড়াতে হবে এবং আদায় পরিস্থিতি যদি দেখা যাচ্ছে যে আদায় করা যাচ্ছে না, গ্রাহকের সাথে যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না, সেক্ষেত্রে আইনের আশ্রয় নিতে হবে এবং তাদের যে সকল কোলাটেরাল আছে সেগুলোকে আইনের মাধ্যমে ব্যাংকের করায়ত্ত করে সেগুলো মালিকানা সেগুলো লিকুইড করে দায় কমানো, এই পদক্ষেপ নিতে হবে। তবে বিশ্লেষকরা বলছেন, ব্যাংকগুলোর কাঠামোগত সংস্কার না করে শুধু আইনি পথে হাঁটলেই খেলাপি আদায় হবে না। ব্যাংকগুলোর পরিচালন ব্যবস্থায়, তাদের ঋণ প্রদান ব্যবস্থায়, ঋণ আদায়ের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে এই ব্যাংকগুলোর পরিচালন ব্যবস্থার মধ্যে যদি একটা পরিবর্তন আনা না সম্ভব হয়, তাহলে শুধুমাত্র লক্ষ্যমাত্রা ধার্য করে এটা কোনোদিন অর্জন হয়নি, আজকেও হয়নি এবং ভবিষ্যতেও হবে না। তাহলে এই সংস্কৃতির ক্ষেত্রে আপনি পরিবর্তন করার জন্যে যে ধরনের একটা সংস্কার করা প্রয়োজন, আমরা কি এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রে বা সার্বিকভাবে ব্যাংকের ক্ষেত্রে এই ধরনের একটা সংস্কার সূচনা করতে পেরেছি? ব্যাংক খাতে আস্থা ফেরাতে শুধু বেসরকারি ব্যাংকে নয়, সরকারি দুর্বল ব্যাংকও মার্জারের পরামর্শ বিশ্লেষকদের। মিনা ফেরদৌস, নিউজ 24, ঢাকা। খেলাপি ঋণের ধুঁকছে যে রাষ্ট্রীয় 6টি ব্যাংক, সে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। আলোচনার আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ MK মুজিরি। জনাব মুজিরি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনা পর্বে। আপনি নিশ্চয়ই প্রতিবেদনটি শুনেছেন এবং দেখেছেন যে আসলে রাষ্ট্রীয় যে 6টি ব্যাংক, সেখানে তারা বড় ধরনের একটি খেলাপি ঋণের মধ্যে পড়ে আছে।
যেখানে আমরা পরিমাণ দেখিয়েছি যে 1,49,140 কোটি টাকা। এই যে এত বড় একটি অঙ্কে খেলাপি ঋণের মধ্যে আমরা ঢুকছি রাষ্ট্রীয় ব্যাংকগুলো, এটির আসলে কারণটি কি? মানে এটি কেন এত বড় একটি সংখ্যা এসে দাঁড়ালো? আপনাকে অনেক ধন্যবাদ। এই যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণের যে পরিমাণ এবং তাদের এই যে অপসংস্কৃতি, এটা কিন্তু নতুন কিছু নয়। আপনি যদি স্বাধীনতার পরবর্তী সময়গুলো থেকে দেখেন, তাহলে সবসময় আমরা দেখব যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সবসময় কিন্তু খেলাপি ঋণের হারে জর্জরিত ছিল, অতীতে ছিল, এখনো আছে। এবং যদি আমরা গতানুগতিক পদ্ধতিতে এই রাষ্ট্র ব্যাংকের খেলাপি ঋণ উদ্ধারের প্রচেষ্টা নেই, সেটা ভবিষ্যতে যে খুব একটা সফল হবে এটা কিন্তু বলা যায় না। কাজেই সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে রাষ্ট্র ব্যাংক গুলোর এই যে খেলাপি ঋণের সংস্কৃতি, যা এখন একটা বিশাল আকার ধারণ করেছে, এটা থেকে মুক্তি পাওয়ার জন্য যেটা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদেরকে গতানুগতিক যে পন্থা, সেই পন্থার বাইরে আমাদেরকে বেরিয়ে যেতে হবে এবং এগুলোর কাঠামোগত এবং অন্যান্য যে পরিবর্তন দরকার, সেই পরিবর্তনগুলোর মাধ্যমে একটা নতুন প্রচেষ্টার সূচনা করতে হবে। এবং সেক্ষেত্রে সবচেয়ে বড় যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কাঠামোর মধ্যে পরিবর্তন। অর্থাৎ কাঠামোর মধ্যে আমি বুঝছি এর পরিচালন ব্যবস্থা, এগুলোর দায়বদ্ধতা, এগুলোর জবাবদিহিতা, এই সব কিছু মিলিয়ে এগুলোকে নতুন ধারার ব্যাংকে পরিণত করতে হবে। কাজেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে দুর্বলতা, এগুলোর যে ঋণ খেলাপি দায়ভার, এটাকে একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসাবে নিলে চলবে না। এখানে আমার মনে হয় যে দক্ষ এবং সুচিন্তিত এবং শক্ত পদক্ষেপের দরকার রয়েছে বিভিন্ন ক্ষেত্রে। জনাব মজির, আপনি বলছিলেন যে রাষ্ট্রীয় ব্যাংকগুলোতে আগেও খেলাফি ছিল, সেটির সাথে যদি একটু পার্থক্য করতেন বর্তমান চিত্রর সাথে, সেটি আগে কেমন ছিল, এখন কেমন আছে? দেখেন, আগে এর হয়তো পরিমাণটা কম ছিল এবং এটা কিন্তু সময়ের সাথে সাথে, বিশেষ করে বিগত 10-15 বছরে এটার এই খেলাপি ঋণের পরিমাণ ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়েছে। এবং অন্যান্য ব্যাংকগুলোর মতোই আপনি যেমন আমরা যেটা প্রতিবেদনে দেখলাম যে এখন প্রায় মোট ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ প্রায় 6 লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে এবং এই রাষ্ট্রীয় খাতের ব্যাংকগুলোর ক্ষেত্রে এই পরিমাণটা প্রায় 1.5 লক্ষ কোটি টাকার মতো। এবং গুটি কয়েক পরিবারের কাছে কিন্তু এই খেলাপি ঋণের সিংহভাগ রয়ে গেছে। কাজেই আমাদেরকে এই যে সিংহভাগ যাদের কাছে রয়েছে, তাদের কাছ থেকে খেলাপি ঋণ আদায় করার জন্য কি ধরনের পদক্ষেপ দরকার, এটাই আমাদেরকে আগে ঠিক করতে হবে। এবং এর জন্য যেটা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে বলিষ্ঠ পদক্ষেপের দরকার খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে। এবং যারা এই দায়িত্ব থাকবেন তাদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য যে ব্যবস্থা, সেটাকে আরো শক্তিশালী করা। জি, জনাব মজুরি, আপনি বলছিলেন যে সিংহভাগ টাকা আসলে বিশেষ কিছু গোষ্ঠীর কাছে আছে, সে বিষয়টি আমরা একটু দেখে নিতে চাই। আমাদের কাছে কিছু তথ্য আছে, সেটি আমরা আমাদের স্ক্রিনে দেখে নিতে চাই। দর্শক, আমাদের কাছে যে কিছু তথ্য আছে সেখানে আমরা দেখে নিতে চাই যে শীর্ষ 20 গ্রাহকের খেলাপির চিত্র আমরা যদি দেখি, যে জনতা ব্যাংকের চিত্রটা যদি দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে খেলাপির পরিমাণ 53,848 কোটি টাকা। যদি ওই ব্যাংকটি 2025 সালে আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 5,385 কোটি টাকা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আদায় হয়েছে 2025 সালের জুন পর্যন্ত, অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত তারা আদায় করতে পেরেছে মাত্র 15,12 লাখ টাকা। এরপরে আমরা আরেকটি ব্যাংকের চিত্র দেখতে চাই, সেটি হচ্ছে অগ্রণী ব্যাংক। অগ্রণী ব্যাংকের চিত্র যদি আমরা দেখি, সেখানে তাদের খেলাপি ঋণের পরিমাণ শীর্ষ 20 গ্রাহকের কাছে 11,647 কোটি টাকা। তারা 2025 সালে আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল 892 কোটি টাকা, কিন্তু তারা
জুন পর্যন্ত, অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত তারা আদায় করতে পেরেছে মাত্র 19 কোটি টাকা। পরের আরেকটি ব্যাংকে যেতে চাই, সেটি রূপালী ব্যাংক। রূপালী ব্যাংকেও যে শীর্ষ 20 গ্রাহকের কাছে যে খেলাপির পরিমাণ, সেটি আমরা দেখতে পাচ্ছি যে আছে 10,127 কোটি টাকা। 2025 সালে তাদের আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 1,000 কোটি টাকা, কিন্তু জুন পর্যন্ত তারা আদায় করতে পেরেছে মাত্র, তাদের পরিমাণটা অবশ্য একটু ভালো, 90 কোটি 28 লাখ টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রা ছিল 1,000, তার মধ্যে তারা প্রায় 90 কোটি আদায় করতে পেরেছে। আমরা সোনালী ব্যাংকের চিত্রটা দেখতে চাই। সোনালী ব্যাংকের চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে তাদের এই শীর্ষ 20 গ্রাহকের কাছে তাদের খেলাপির পরিমাণ আছে 6,743 কোটি টাকা। 2025 সালে তাদের আদায় লক্ষ্যমাত্রা 300 কোটি টাকা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জুন পর্যন্ত তারা আদায় করতে পেরেছে মাত্র 50 লাখ টাকা। এরপরে বেসিক ব্যাংকের চিত্র যদি আমরা দেখি, শীর্ষ 20 গ্রাহকের কাছে তাদের খেলাপির পরিমাণ 2,579 কোটি টাকা। 2025 সাল তাদের আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 400 কোটি টাকা, কিন্তু 2025 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত, অর্থাৎ এই 6 মাসে তাদের আদায় হচ্ছে মাত্র 10 লাখ টাকা। এরপর আছে বিডিবিএল। বিডিবিএল এর চিত্র যদি আমরা দেখি, যে শীর্ষ 20 গ্রাহকের কাছে তাদের মোট খেলাপির পরিমাণ 500 কোটি টাকা। তারা 2025 সালে আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 100 কোটি টাকা, কিন্তু আদায় করতে পেরেছে জুন পর্যন্ত 3 কোটি 5 লাখ টাকা। জনাব মজুরি, এই চিত্রটি আসলে প্রমাণ করে যে ব্যাংকগুলো কি পরিমাণ এই শীর্ষ 20টি প্রতিষ্ঠানের কাছে ঋণ দিয়েছে এবং তার আদায়ের চিত্রটি। এই চিত্রটি ধরে যদি আপনি বলতেন যে আসলে এটি কেন, এটির মধ্যে আদায় করার না পারার কারণটি কি? এটি কি রাষ্ট্রীয় কোনো দুর্বলতা নাকি রাজনৈতিক কোনো দুর্বলতা, কি কারণ ছিল আসলে? আপনি দেখেন যে আসলে এই যে যারা শীর্ষ খেলাপি, যে আপনি পরিসংখ্যানটা আমরা শুনলাম, এ থেকে একটা বিষয় পরিষ্কার যে এই প্রতিটি রাষ্ট্রীয় ব্যাংক কিন্তু এই শীর্ষ যারা খেলাপি, শীর্ষ 20 খেলাপি, এবং আমরা সবাই জানি এই শীর্ষ 20 খেলাপি কিন্তু যারা প্রতিপত্তিশালী ব্যক্তি বা গোষ্ঠী, তাদের কিন্তু ক্ষমতার অভাব নাই, অর্থেরও অভাব নেই, এবং তাদের কাছেই কিন্তু ব্যাংকগুলো জিম্মি হয়ে আছে। এবং এই চিরাচরিত পন্থায় যেভাবে এই ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা, এটা যদি আদায়ের পরিমাণটা যদি দেখেন, তাহলে একটা বিষয় পরিষ্কার যে চিরাচরিত পন্থায় এই ঋণ কখনোই আদায় করা সম্ভব হবে না। যা এই 6 মাসের পরিসংখ্যান থেকে এটা কিন্তু অত্যন্ত পরিষ্কার। কাজেই আমাদেরকে এই চিরাচরিত পন্থায় ঋণ আদায়ের পদ্ধতি, এটা থেকে বেরিয়ে আসতে হবে এবং আমাদেরকে নতুন কৌশল অবলম্বন করতে হবে, যে কৌশলটা হবে সম্পূর্ণ ভিন্ন। কারণ এই যে যারা শীর্ষ খেলাপি, যারা সকলেই ক্ষমতাবান এবং বিত্তবান ব্যক্তি, তারা তো ইচ্ছাকৃত খেলাপি, এটা পরিষ্কার বলা যায়। কাজেই এই ইচ্ছাকৃত খেলাপিদের কাছ থেকে ঋণ আদায়ের জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেটা যদি আমরা না নেই, তাহলে কিন্তু কোনো অবস্থাতেই এই ব্যাংকগুলো তাদের এই ঋণ আদায়ের যে দুর্বলতা, এই খেলাপি ঋণ আদায়ের দুর্বলতা থেকে কোনোদিনই মুক্ত হতে পারবে বলে মনে হয়। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কাজেই এই চিরাচরিত পন্থা থেকে আমরা কত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবো এবং শক্ত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারবো, সেটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং আমার মনে হয় যে সেই চ্যালেঞ্জটাকে যতদিন আমরা অতিক্রম না করতে পারবো, ততদিন এই খেলাপি ঋণের সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। জনাব মজুরি, আপনার কাছে একটা প্রশ্ন ছিল যে এই যে ঋণটা তারা নিয়েছে, খেলাপি যে ঋণটা তারা নিয়েছে, এটির আসলে কৌশলটা কি ছিল? এটি কি রাজনৈতিক ছত্রছায়া নিয়েছে, ক্ষমতার ব্যবহার করে নিয়েছে? মানে কোন বিষয়ে এত বিপুল পরিমাণ টাকা তারা এই গোষ্ঠীগুলো নিতে পেরেছে? স্বাভাবিকভাবে আমরা জানি যে এই যে শীর্ষ 20 খেলাপি যারা আছেন, তাদের ব্যাকগ্রাউন্ড কি, তাদের রাজনৈতিক সম্পর্ক ছিল, রাজনৈতিক হয়তো ব্যক্তি ছিলেন অথবা রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। এবং এখানটায় যে আমরা যেটাকে বলি যে রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং এই ব্যাংক এবং
কেন্দ্রীয় ব্যাংকের সমন্বয়ে যে একটা গোষ্ঠী গড়ে উঠেছিল, এই সকলের সহযোগিতায় কিন্তু এই ব্যাংকগুলো এই শীর্ষ খেলাপিদের কাছে আজকে জিম্মি হয়ে পড়েছে, এবং এর দায়ভার কিন্তু সকলের উপরই বর্তায়। কাজেই সেই দায়ভার থেকে মুক্ত হওয়ার জন্য বর্তমান সময়ে যেহেতু একটা অরাজনৈতিক সরকার রয়েছে, এখন অন্তর্বর্তীকালীন সরকার, কাজেই এই সরকারের এই সুবিধাটা আছে যে তারা রাজনৈতিক যে লেজুর বৃত্তি থেকে বের হয়ে এসে তারা কিন্তু শক্ত পদক্ষেপ গ্রহণ এবং সেটাকে বাস্তবায়ন করার একটা প্রচেষ্টা নিতে পারে, এবং আমি মনে করি সেটা যদি সার্বিকভাবে নেওয়া সম্ভবপর হয় তাহলে এই খেলাপি ঋণ সংস্কৃতিতে থাকে আমরা ধীরে ধীরে বের হয়ে আসতে সক্ষম হব। জনাব মজুরি, আপনি যদি একটু যুক্ত করতেন যে এখন তো একটি পরিবর্তিত প্রেক্ষাপটের দেশ আছে, অর্থাৎ একটি সরকার দীর্ঘ সময় ক্ষমতায় ছিল, তারা এখন নেই, এখন নতুন অন্তর্বর্তী সরকার আছে। তো এখন এই যে খেলাপি ঋণ আদায় করতে পারছে না, তার মানে আপনি এই যে শীর্ষ যে 20 খেলাপি ঋণের যে প্রতিষ্ঠানগুলো বা ব্যক্তিগুলো আছে, তাদের অবস্থান এখন কি? তাদের কাছ থেকে এখন কেন সেই খেলাপি ঋণ আদায় করা যাচ্ছে না? এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন, যে কেন এখন তো সেই রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি বা রাজনীতির যে আপনার একটা বিষয় আছে, এই বিষয়টা থেকে তো বর্তমান অন্তর্বর্তী সরকার মুক্ত। কাজেই এই সরকারের পক্ষে এই ক্ষমতাবান ব্যক্তিদের কাছ থেকে কেন নেওয়া সম্ভবপর হচ্ছে না, খেলাপি ঋণ আদায় করা সম্ভবপর হচ্ছে না, এর সদুত্তর খুঁজে বের করা উচিত, এবং কি জন্য সেটা সম্ভবপর হচ্ছে না সেই বাধাগুলোকে আইডেন্টিফাই করা উচিত, এবং সেগুলোকে এটাই সময় এগুলোকে দূর করার জন্য, যাতে এটা আদায় করা সম্ভবপর হয়। কারণ এই সুযোগটা যদি আমরা গ্রহণ করতে না পারি তাহলে কিন্তু এই ব্যাংকগুলো এই দুর্বল ব্যাংকই রয়ে যাবে, এবং এই খেলাপি ঋণ আমরা আদায় করতে পরবর্তীতে সম্ভবপর হবে কিনা সেটা বলা দুষ্কর। জনাব মজুরি, আরেকটি বিষয় হচ্ছে যে এদের বিরুদ্ধে এখন পর্যন্ত ব্যাংকগুলোর পক্ষ থেকে কোনো আইনগত ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, বা নিলে সেগুলো আসলে কেমন, অর্থাৎ এইটি খেলাপি ঋণ আদায়ের জন্য যথেষ্ট কিনা? অবশ্যই বর্তমান যে পরিস্থিতি দেখছি আপনার খেলাপি ঋণ পরিস্থিতি, তা থেকে কিন্তু এটা পরিষ্কার যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে এগুলো কিন্তু খুব একটা কার্যকর হয়নি। কাজেই এটা আমার মনে হয় যে বলার অপেক্ষা রাখে না যে এই খেলাপি ঋণের সংস্কৃতি থেকে বের হয়ে আসার জন্য যে ধরনের দক্ষ এবং যে ধরনের আপনার শক্ত পদক্ষেপ নেওয়া দরকার ছিল, সেগুলো যে কারণেই হোক না কেন সেগুলো নেওয়া এখন পর্যন্ত সম্ভবপর হয়নি। কাজেই এই দিকে আমার মনে হয় যে দৃষ্টি দেওয়া অত্যন্ত প্রয়োজন, কারণ শুধুমাত্র লক্ষ্যমাত্রা ধার্য করে আমার মনে হয় না এই খেলাপি ঋণগুলো কখনো আপনার উদ্ধার করা সম্ভবপর হবে। বরং যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার শক্ত পদক্ষেপ, এবং যে পদক্ষেপ কার্যকর করা যাবে, এবং বরং আমরা এই যেমন একটা জিনিস আপনি যদি দেখেন, আমার মনে হয় ব্যাংক খাতে একটা হচ্ছে যে পুনঃতফসিলকরণের একটা সুবিধা দেওয়া হয়েছে। অতীতে কিন্তু এই পুনঃতফসিলকরণের মাধ্যমেই এই আজকে একটা খেলাপি ঋণের বোঝাটা কিন্তু প্রকট আকার ধারণ করেছে। কাজে আমরা কিন্তু অনেকটাই এই পথ থেকে বের হয়ে আসতে পারিনি। কাজেই সেদিকে আরো বেশি দৃষ্টি দেওয়া দরকার, এবং সত্যিকার অর্থে যদি পুনঃতফসিলকরণ করা হয় তাহলে সেটাকে যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয়, শক্তভাবে সেই পুনঃতফসিলের যে ধারাগুলো আছে এই ধারাগুলো যাতে এটা বাস্তবায়ন করা সম্ভব নয় সেদিকে দৃষ্টি দিতে হবে। কারণ তা না হলে এই পুনঃতফসিলীকরণের মাধ্যমেই আরো ক্রমাগতভাবে আমাদের খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে। জনাব মজুরি, অনেক কিছু ব্যাংক কিন্তু এই খেলাপি ঋণের
সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা করেছে, আবার তারা আবার হাইকোর্টে বা আদালতে তারা আবার রিট করেছে। তো এখন আসলে এই যে যদি এগুলো যদি খারিজ না হয় তাহলে বা যদি খারিজ করতে পারে, মানে পুরো বিষয়টা ফলাফলটা কি দাঁড়াবে? অতীতেও এটা হয়েছে, এখনো হচ্ছে। অর্থাৎ এই যে আপনার অতীতেও এটা দেখা গেছে যে যখন কোনো ব্যাংক হয়তো এই ইয়ে করেছে, পুরো তফসিল করার জন্য শক্ত ব্যবস্থা নিতে গিয়েছে, তখন আপনার এই আদালতের দ্বারস্থ হয়ে ইনজাংশন দিয়ে সেটাকে আটকিয়ে দেওয়া হয়েছে। এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিতে হবে। আইনি প্রক্রিয়াকে আমার মনে হয় যে এই খেলাফি ঋণ উদ্ধারের সঙ্গে সংগতিপূর্ণ করতে হবে। এই জন্য প্রয়োজনে আইনি ব্যবস্থার যে পরিবর্তন, অর্থ ঋণ আদালতের ব্যবস্থার পরিবর্তন, এবং এটা সামগ্রিকভাবে এটা নিতে হবে যাতে যারা এই আইনি দুর্বলতা, আইনি ব্যবস্থা গ্রহণ করে তারা খেলাফি ঋণ উদ্ধারে বাধার সৃষ্টি করছে, তারা যাতে সেই আইনি কোনো সুযোগ গ্রহণ করতে না পারে, তার জন্য ব্যবস্থাগুলো নিতে হবে। কাজে এই জন্য বলছি যে অতীতের কৌশল নিলে সেই কৌশল দিয়ে হবে না, আমাদেরকে এমন একটা কৌশল গ্রহণ করতে হবে যাতে আইনি পদক্ষেপ বা আইনের দ্বারস্থ হয়ে কেউ খেলাফি ঋণ ইচ্ছাকৃতভাবে আটকিয়ে রাখতে না পারে। তার জন্য প্রয়োজনীয় সংস্কার সাধন করা একান্ত প্রয়োজন, যাতে আইনি এবং কাঠামোগত এবং অন্যান্য অ্যাডমিনিস্ট্রেটিভ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমরা খেলাফি ঋণগুলোকে আদায় করতে পারি এবং এটা এটি মানে সঠিকভাবে যাতে হয় সে বিষয়টি আসলে খেয়াল রাখতে হবে সরকার এবং ব্যাংকগুলোকে। জনাব মজির, আমাদের কাছে কিছু পত্রিকার শিরোনাম আছে, আজকের প্রধান পত্রিকাগুলোর প্রধান কিছু শিরোনাম আমরা দেখে নিতে চাই। সেগুলোতে আসলে কি খবর এসেছে সেগুলো একটু দেখে নিতে চাই। দর্শক, পত্রিকার আজকের প্রথম শিরোনামগুলো আমরা দেখে নিতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে কালের কণ্ঠ একটি শিরোনাম করেছে যে নতুন বিনিয়োগে বড় বাধা, খুঁড়িয়ে চলছে অর্থনীতি, ঝুঁকি নিচ্ছেন না উদ্যোক্তারা, ব্যবসায়ীরা চ্যালেঞ্জিং সময় পার করছেন। এটি ব্যবসায়ীদের দাবি এবং লোকসানের বোঝা নিতে চায় না কেউই, এটি আরেকজন ব্যবসায়ী তারা দাবি করছে। এরপরের শিরোনামটি আমরা দেখে নিতে চাই। এখানে দেখতে পাচ্ছি যে প্রথম আলো একটি শিরোনাম করেছে চট্টগ্রামে ব্যবসায়ীদের সভা, বন্দরের বর্ধিত মাসুল স্থগিত করে আলোচনার আহ্বান। এরপরে আমরা আরেকটি পত্রিকার শিরোনাম দেখতে চাই, ডেইলি স্টার, তারা একটি শিরোনাম করেছে সহযোগী ইতালি প্রতিষ্ঠানের 27 কোটি টাকা ক্ষতি, সমন্বয়ে জনতার আবেদন, বাংলাদেশ ব্যাংকের না। পরের শিরোনামটি দেখতে চাই, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, তারা শিরোনাম করেছে হিমায়িত মাছ ও চিংড়ি রপ্তানিতে 19% প্রবৃদ্ধি, শীর্ষ গন্তব্য ভারত এবং চীন। পরের শিরোনামটি দেখতে চাই, banglanews24.com, তারা একটি রিপোর্ট করেছে ইউরোপে চীনের আধিপত্য বৃদ্ধি, চাপে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আমরা পরের শিরোনামটি দেখতে চাই, সমকাল একটি রিপোর্ট করেছে সরকারের টাকা ছাড়ের পরেই বসবেন প্রশাসক। তো এই শিরোনামগুলো ধরে আসলে আমরা জনাব মজির আপনার কাছে একটু আসতে চাই। আপনি দেখেছেন যে সমকাল একটি রিপোর্ট করেছে এবং আমরা আমাদের সংবাদের প্রথম দিকে আমরা দেখিয়েছিলাম যে 5 ব্যাংকের যে প্রশাসক নিয়োগের বিষয়টি, সেই বিষয়টিতে একটি প্রশ্ন রাখতে চাই আপনার কাছে যে আসলে এটির ভবিষ্যৎ আপনি কেমন দেখছেন? আসলে আমানতকারীদের আমানত রক্ষা পাবে কিনা, তারা টাকা ফেরত পাবেন কিনা, সব মিলে আসলে এরকম ঘটনা তো বাংলাদেশে ইতিপূর্বে ঘটেনি, সেটি নতুন করে ঘটতে যাচ্ছে, বড় ধরনের একটি ব্যাংক বাংলাদেশে প্রতিষ্ঠা পাচ্ছে, এটির ভবিষ্যৎটি আপনি কেমন দেখছেন? একীভূতকরণের মাধ্যমে যে একটা ব্যাংক করা হচ্ছে, যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, এটা নির্ভর করছে এর কতটুকু এটা সাকসেসফুল হবে, এটা নির্ভর করছে আমরা কি প্রক্রিয়ায় এটা অগ্রসর হচ্ছি। একটু আগে যেটা আমরা আলোচনা করছিলাম, আপনি যদি দেখেন রাষ্ট্রায়ত্ত খাতের কিন্তু সব ব্যাংকগুলোই খেলাফি ঋণে ভারাক্রান্ত। এটা কিন্তু আমাদের একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বলা চলে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটা একটা সাধারণ বৈশিষ্ট্য। কাজেই এই যে রাষ্ট্রায়ত্ত আরেকটি ব্যাংক 5টি ব্যাংকে একীভূত করে
একটা রাষ্ট্র একটা ব্যাংককে প্রতিষ্ঠা করা হচ্ছে, এটা যাতে ওই আগের ব্যাংকগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একই পরিণতি লাভ না করে, তার জন্য কিন্তু এখনই প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিতে হবে। সেগুলো যদি না নেই তাহলে কিন্তু আপনি দেখবেন যে আমাদের দেশের, বাংলাদেশের সব রাষ্ট্রীয় ব্যাংকের মতো এই ব্যাংকটাও কিন্তু একই, এই ব্যাংকগুলো সবগুলোই কিন্তু এখনো খেলাপি ঋণের ভারে ভারাক্রান্ত। এখন এই খেলাপি ঋণগ্রস্ত ব্যাংকগুলোকে, যেগুলো আমরা বলতে পারি প্রবলেম ব্যাংক, আমাদের দেশের সবচেয়ে বেশি প্রবলেম ব্যাংক মধ্যে এই 5টি অন্যতম। এখন সেই 5টি প্রবলেম ব্যাংকে রাষ্ট্রায়ত্ত খাতে একটা ব্যাংক তৈরি করে তার যদি সমস্যাগুলো, অর্থাৎ এর খেলাপি ঋণগুলো আদায় করার জন্য যদি প্রয়োজনীয় পদক্ষেপ না নিতে পারি, তাহলে আমরা দেখব যে অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো যেভাবে তাদের নিজস্ব লক্ষ্যমাত্রা ক্ষেত্রে তারা যে পারফরমেন্স দেখিয়েছে, অর্থাৎ কোন ব্যাংক 20 লাখ 15 লাখ পর্যন্ত টাকা মাত্র আদায় করতে পেরেছে, যেখানে লক্ষ্যমাত্রা ছিল অনেক বেশি। কাজেই সেই একই পরিস্থিতিতে কিন্তু এই ব্যাংকটাও তখন পরিণতি লাভ করবে, এবং ফলে এটা কিন্তু আরেকটা রাষ্ট্রায়ত্ত খাতের খেলাপি ঋণের একটা ব্যাংকে পরিণত হবে। কাজেই এখনই প্রাথমিকভাবে আমাদেরকে প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে, যাতে এই ব্যাংকটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের স্বাভাবিক পরিণতি লাভ না করতে পারে। জনাব মজুরি, আমাদের তো তাহলে এর ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হবে। জি জনাব মজুরি, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে খেলাপি ঋণের বিষয়, খেলাপি ঋণের বিষয় শুধুমাত্র 6টি রাষ্ট্রীয় ব্যাংকই নয়। আমরা জানি যে আপনি যেটা বলছিলেন যে ওভারঅল বেসরকারি ব্যাংক অনেকগুলো আসলে খেলাপি ঋণের মধ্যে জর্জরিত, এবং আমরা যদি পুরো চিত্র দেখি তাহলে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ কিন্তু খেলাপি ঋণের শীর্ষ অবস্থানে রয়েছে। এই বিষয়টি ধরে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, এই যে 5টি ব্যাংক মার্জার হলো তারাও কিন্তু খেলাপি ঋণে জর্জরিত ব্যাংক। সব মিলে আসলে এই জায়গা থেকে উত্তরণের উপায় বা পথগুলো কি আমাদের সামনে? একটা কথা কিন্তু পরিষ্কার যে চিরাচরিতভাবে আমরা খেলাপি ঋণের ক্ষেত্রে যে আমাদের অ্যাপ্রোচটা ছিল, যে পদক্ষেপগুলো নিয়েছি, এগুলো ব্যর্থ পদক্ষেপ। কখনোই এগুলো খেলাপি ঋণ আদায় করতে সক্ষম হয়নি। কাজেই এখনকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা নতুন কিভাবে অগ্রসর হব খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে। এটা সরকারি ব্যাংকের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, তেমনি এই মার্জারকৃত যে 5টি ব্যাংক তার ক্ষেত্রে প্রযোজ্য, এবং দুর্বল যে বেসরকারি ব্যাংকগুলো আছে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। সকল ব্যাংকের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য। কাজেই আমাদেরকে সেই চিরাচরিত খেলাপি ঋণের প্রতি যে আমাদের পদক্ষেপ, এই পদক্ষেপ থেকে যদি আমরা বের না হই, তাহলে কোন অবস্থাতেই এই ব্যাংকগুলোকে আমরা সত্যিকার অর্থে একটা শক্তিশালী ব্যাংক করতে পারবো না। যেটা একান্ত প্রয়োজন সেটা হচ্ছে এগুলোকে সার্বিকভাবে, এগুলো দুর্বলতাগুলোকে দূর করার জন্য একটা টাইম বাউন্ড, সময় নির্ধারিত, এবং একটা যেটাকে আমরা বলি অ্যাকশন প্ল্যান, এই অ্যাকশন প্ল্যান একটা প্রস্তুত করা এবং সেটাকে সঠিকভাবে বাস্তবায়ন করা, যাতে আমরা খেলাপি ঋণের প্রতি এমন একটা দৃষ্টিভঙ্গি নিতে পারি যে দৃষ্টিভঙ্গিটা আমাদেরকে সুফল প্রদান করবে। অতীতের মতো আমাদেরকে এই খেলাপি ঋণের বোঝায় ভারাক্রান্ত করতে সক্ষম হবে না। এর জন্য আমাদেরকে প্রয়োজনীয় পদক্ষেপগুলো এখনই নিতে হবে সর্বক্ষেত্রে। জনাব মজুরি, আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, সেটি হচ্ছে যে এই সরকার, অন্তর্বর্তী সরকার তো প্রায় 1.5 বছরের কাছাকাছি তারা পার করলো। তারা ব্যাংক খাতে অনেকগুলো সংস্কারের বিষয়ে কাজ করেছে এবং অনেকগুলো কারণে ব্যাংক খাতে অনেক পরিবর্তন এসেছে, কিন্তু আবার অন্যদিকে আমরা দেখেছি খেলাপি ঋণ বেড়েছে, নানান সমস্যাও কিন্তু হয়েছে। এর পেছনের অনেক কারণ অবশ্য আছে। অনেকে বলা হচ্ছে যে রাজনৈতিকভাবে যারা ঋণ নিয়েছে তারা অনেকে দেশ ত্যাগ করেছে, পালিয়ে আছে, নানান কারণে আসলে টাকা সেভাবে আদায় করতে পারেনি, এরকম যুক্তিও কিন্তু আছে। সব মিলে এই সরকারের আসলে ব্যাংক খাতের সংস্কারের যে চিত্রটি, সেটি আসলে কতটা কাজে এসেছে বলে আপনি মনে করেন?
আমার তো মনে হয় যে একটা জিনিস হচ্ছে, একটা কথা আছে না, যে ফলেই বৃক্ষের পরিচয়। কাজেই খেলাপি ঋণের ক্ষেত্রে একটা কথা বলা যায় যে খেলাপি ঋণের ক্ষেত্রে যে সংস্কারগুলো করা হয়েছে, এই সংস্কারগুলো কোনো ফল দিতে পারেনি। কারণ খেলাপি ঋণের পরিমাণ কিন্তু ওই বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতা গ্রহণ করেছিল তখন যে পর্যায়ে ছিল, এখন কিন্তু তার চেয়ে অনেক বেশি হয়েছে, এবং আগামী দিনগুলোতে এটা কমার কোনো লক্ষণ কিন্তু নেই। কাজেই সার্বিকভাবে বলা যায় যে এই খেলাপি ঋণের ক্ষেত্রে যে পদক্ষেপগুলো, যে সংস্কারগুলো করা হয়েছে, এগুলো সত্যিকার অর্থে ঋণ অপসংস্কৃতির ক্ষেত্রে কোন রকম আঁচড় ফেলতে পারেনি। কাজেই আমাদেরকে গোটা বিষয়টাকে নতুন করে ভাবতে হবে, এবং আমার মনে হয় যে সুচিন্তিত, সুপরিকল্পিত পদক্ষেপ সামগ্রিকভাবে আমাদের সংস্কার প্রক্রিয়াটা করতে হবে। আমার মনে হয় যে আমরা এক্ষেত্রে যে সংস্কারগুলো করেছি, এগুলো পিসমিল সংস্কার, যার ফলে সামগ্রিকভাবে এই অপসংস্কৃতি থেকে আমরা বের হয়ে আসতে সক্ষম হই। কাজেই আমাদেরকে যদি একটা হলিস্টিক যদি আমরা একটা সংস্কার না করি, তাহলে কিন্তু এই সমস্যা থেকে আমরা কখনোই বের হতে পারবো। জনাব মজুরি, আরেকটি বিষয় হচ্ছে যে আপনি জানেন যে আমাদের যে মুদ্রানীতি ঘোষণা হলো, সেই মুদ্রানীতি ধরে আসলে যে লক্ষ্যমাত্রা ধরে আসলে এটি করা হলো, যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সেটি আসলে কতটা হয়েছে? যদিও এখন ৮ ঘরে চলে এসেছে, এটিকে আপনি কিভাবে দেখছেন? সত্যিকার অর্থে আসলে মূল্যস্ফীতির এটি আরো কমানোর সুযোগ আছে কিনা, কিভাবে কমানো সম্ভব বলে আপনি মনে করেন? একটা জিনিস দেখেন যে মূল্যস্ফীতি কিন্তু এখন যদিও কিছুটা কমেছে, কিন্তু এখনো এটা অনেক উচ্চ পর্যায়ে রয়ে গেছে। কারণ ৮, ৮.৫-এর কাছাকাছি যে মূল্যস্ফীতি, এটা কিন্তু আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি, এবং জনগণের জন্য এটা কিন্তু এখনো একটা দুঃসহ বোঝা হিসেবে রয়ে গেছে। কাজেই সামগ্রিকভাবে মূল্যস্ফীতিকে আমরা কিন্তু এখনো সত্যিকার অর্থে নিয়ন্ত্রণ করতে সক্ষম হইনি। কাজেই এটা মাথায় রেখে আমাদেরকে দেখতে হবে যে আসলে আমরা এই নীতি সুধারটাকে বাড়িয়ে রেখে শুধুমাত্র নীতি সুধার বাড়ানোর মাধ্যমে কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা কখনোই সম্ভবপর হয়নি। বাংলাদেশের মতো দেশে এখনো হয়নি, এবং ভবিষ্যতে হয়তো হবে না। কাজে এটা মাথায় রেখে আমাদেরকে এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় বাংলাদেশ ব্যাংক যে নীতি সুধার বাড়িয়েছে, এটাকে সাপ্লিমেন্ট করার জন্য অন্যান্য যে পদক্ষেপগুলো নেওয়ার প্রয়োজন, সেই পদক্ষেপগুলোর ক্ষেত্রে আমার মনে হয় অনেকটাই ঘাটতি রয়ে গেছে, যার ফলে আমরা কিন্তু মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে পারছি না। উল্টো দিকে আপনি দেখেন যে এর ফলে আমাদের সুদের হার অনেক বেড়ে গেছে, এবং এটা কিন্তু একদিকে যেমন আমাদের বেসরকারি খাতের প্রবৃদ্ধিকে, ঋণ গ্রহণের প্রবৃদ্ধি এবং উৎপাদন প্রবৃদ্ধির ক্ষেত্রে একটা নেতিবাচক ভূমিকা পালন করছে, একই সঙ্গে সঙ্গে দেশের প্রবৃদ্ধিকে কিন্তু কমিয়ে তুলছে। কাজেই আমরা যদি এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য একটা সামগ্রিক পদক্ষেপ না নেই, তাহলে শুধুমাত্র উচ্চ নীতি সুধারের মাধ্যমে এই মূল্যস্ফীতিকে সহসাই আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হব। জি, জনাব এম কে মজুরি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, বিজনেস আওয়ারের সময় হলো একটি বিরতির। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ বিজনেস আওয়ারে। এবারে জানাবো শেয়ার বাজারের খবর। দর্শক, শেয়ার বাজারের সবশেষ আপডেট জেনে নিতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। এই মুহূর্তে কী অবস্থা রয়েছে দেখতে চাই আমাদের স্ক্রিনে। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান 3টি সূচকই ঊর্ধ্বমুখী রয়েছে। ডিএসইএক্স ইন্ডেক্স যেটি, সেটি 41 পয়েন্ট বেড়ে এই মুহূর্তে অবস্থান করছে 5244 পয়েন্টে। ডিএসইএক্স ইন্ডেক্স সরিয়া ভিত্তিক, সেটি এই মুহূর্তে 7 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1122 পয়েন্টে। ডিএস 30 ইন্ডেক্স যেটি, সেটি 14 পয়েন্ট বেড়েছে, এই মুহূর্তে অবস্থান করছে 2013 পয়েন্টে। এখন পর্যন্ত লেনদেন হয়েছে 3,813 কোটি টাকা।
268টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে 73টি কোম্পানির শেয়ারের দর এবং অপরিবর্তিত আছে 58টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, এরপর জানাবো মুদ্রা বাজারের আপডেট। মুদ্রা বাজারের চিত্র দেখতে চাই আমরা। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মুদ্রা বাজারের আপডেটে দেখতে পাচ্ছি যে ঢাকা ডলারের দাম, মার্কিন ডলার সেটি 122 টাকা ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 123 টাকায়, ইউরো 137 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 142 টাকায়, পাউন্ড 157 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 165 টাকায়, চীনা ইউয়ান 16 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 17 টাকা 50 পয়সায়, সৌদি রিয়াল 32 টাকা 50 পয়সায় ক্রয় বিক্রি হচ্ছে 32 টাকা 60 পয়সায়, ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। একই সাথে জানাবো স্বর্ণ এবং রূপার দাম। স্বর্ণ রূপার দাম দেখে নিতে চাই। রূপার দামে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে স্বর্ণের দাম, আমরা জানি যে স্বর্ণের দাম বেড়েই চলেছে। এই মুহূর্তে আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি 22 ক্যারেটের স্বর্ণ সেটি প্রতি ভরির দাম আছে 2,09,100 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এটিও 2 লাখের কাছাকাছি, অর্থাৎ 1,99,594 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,71,088 টাকা। সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,42,300 টাকা। রূপার দাম জানবো। রূপার দামে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি ভরি রূপা 22 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম আমরা দেখতে পাচ্ছি যে রূপার দামও গত কয়েকদিন ধরে বাড়ছে, ঊর্ধ্বমুখী রয়েছে রূপার দামেও। আমরা দেখতে পাচ্ছি যে 22 ক্যারেটের রূপা সেটি প্রতি ভরির দাম 4,980 টাকা এসে ঠেকেছে। 21 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম আছে 4,747 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম আজকের বাজারে রয়েছে 4,070 টাকা এবং সনাতন প্রতি ভরি রূপার দাম আছে 3,055 টাকা। দর্শক, সময় হলো বিজনেস আওয়ারে আরও একটি বিরতির। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ বিজনেস আওয়ারে। এবারে জানাবো জনপদে শিল্প বাণিজ্যের খবর। নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পাংশা থেকে গোয়ালন্দ পর্যন্ত পদ্মা নদীর 57 কিলোমিটার এলাকায় অবাধে ইলিশ শিকার করছেন জেলেরা। পদ্মাপাড়ের অস্থায়ী হাট বসিয়ে এসব মাছ বিক্রি করা হচ্ছে প্রকাশ্যে। জেলেদের দাবি, খাদ্য সহায়তা না পাওয়ায় বাধ্য হয়ে নদীতে মাছ শিকার করতে হচ্ছে তাদের। তবে মৎস্য বিভাগ বলছে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। রাজবাড়ী থেকে মিঠুন গোস্বামীর পাঠানো তথ্যচিত্র দেখুন, ডেস্ক রিপোর্ট। নিষেধাজ্ঞার মধ্যেই পদ্মা ইলিশ শিকারের মহোৎসব চলছে। নদী পাড়েই হাট বসিয়ে প্রকাশ্যে বিক্রি হচ্ছে এসব ইলিশ। জেলেদের দাবি, নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তা দেওয়ার কথা থাকলেও তা থেকে বঞ্চিত হচ্ছেন অধিকাংশ জেলে। আবার যারা পাচ্ছেন তাও প্রয়োজনের তুলনায় খুবই কম। আমাদের পেট চালাতে হবে না, এখন কষ্ট করে হলেও আমাদের মারতে হবে মাছ। আমাদের 20 বাইদের বন্ধুরা মাছ খাবো কি আমরা? মাছ চাল দিবে না, কি দিবে না। প্রত্যেকটা জালের কিস্তি আছে, এই কিস্তিগুলি দিবি কেন? কিস্তি আলারা বাড়ির পারে এসে বসে থাকে, আমাকে চাল দেয় না, মাছ মারবা কি করবো? মৌসুমী জেলেরাও ইঞ্জিন চালিত নৌকা নিয়ে পদ্মায় নেমেছে ইলিশ শিকারে। বিগত বছরের তুলনায় নদীতে মাছের পরিমাণ কম বলছেন তারা। বছরে 22 দিন অভিযান, এই অভিযানে মাছ মেরে খাই। 1,1200 টাকা কেজি মাছ তোর সাল ফলে কিনে খাওয়ানো মুশকিল। এটা দিয়ে 2 সাইড দিয়ে পালি পারে, 2 সাইডে সাল ফলে খাইলেও মানুষও 2 সাইড দিয়ে খাইলেও 1 খাও 2 খাও 3 খাও করে দেয়, এটা করে মাছ পাচ্ছে। মাছ তো আসে নাই নদীতে। নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য বিভাগের এই কর্মকর্তা। মৌসুমী জেলেরাই সাধারণত এই সময় মাছ ধরার জন্য উদ্গ্রীব থাকে, তো তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের বিভিন্ন টিম কাজ করছে। আমাদের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা পুলিশ, নৌ পুলিশ, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড সমন্বিতভাবে তাদেরকে মাছ ধরা থেকে বিরত রাখার জন্য সকাল বিকাল সন্ধ্যা টহল দিচ্ছে নদীতে। মৎস্য বিভাগের তথ্য মতে জেলায় 5,777 জন নিবন্ধিত জেলে রয়েছে। প্রত্যেক জেলেকে 25 কেজি করে চাল দেয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
দর্শক প্রতিবেদন দেখছিলাম, আসলে জেলেদের অভিযোগ তারা আসলে পর্যাপ্ত চাহিদা অনুযায়ী বরাদ্দ পাচ্ছে না, আর অন্যদিকে সরকারের পক্ষ থেকে আসলে অভিযান চলছে। আর সব মিলে আসলে মালিশ রক্ষা পাবে এমনটাই আমাদের প্রত্যাশা। এই ছিল আজকের বিজনেস আওয়ারের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।